আপনি কি প্রেমে আছেন? আমি প্রেম বিশেষজ্ঞ নই। কিছু মানুষ থাকেনি আসলে তাদের নেগেটিভ সমালোচনা করার জন্য। পুরোদস্তুর নায়িকা হয়ে এখানে সার্ভাইভ করাটা সম্ভব কিনা? ইন্ডাস্ট্রির অনেকেই বলেন যে আরও আগে আসলে খুব ভালো করতে। কিছু মানুষের সমস্যা আছে, উনি বিকিনি কেন করলেন? মিডিয়া লাইফের বাইরে আসলে আরেকটা লাইফ আছে। আমি ভীষণ ভালো রান্না করি। আচ্ছা, প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের স্পেশাল পডকাস্ট আয়নাতে, যেখানে শিল্পীরা কথা বলে তাদের জীবনের আয়না নিয়ে, কিংবা তাদের আয়নার সামনে দাঁড়ানো কথাগুলোই আমরা শুনতে পাই এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি মাহা, এবং আমার সাথে আজকের স্পেশাল অতিথি একজন চলচ্চিত্র নায়িকা। তার সাথে কথা বলবো সিনেমা নিয়ে, সিনেমার অন্দরমহল নিয়ে। আমাদের সাথে রয়েছেন আইরিন। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ফর বিং মাই গেস্ট। অনেক দিন পর আসলে দেখা হলো। আইরিনকে বোধহয় অনেক দিন পর দেখছে মানুষজন। না, এভাবে এখন কি একটু নিয়মিত হওয়া হচ্ছে? এখন বললে ভুল হবে, আসলে শোগুলাতে আমাকে ডেকেছে যখন পেয়েছে, যারা যেভাবে নক করেছে সেভাবে পেয়েছে আসলে। সো এই জায়গাটাতে বলতে পারবো না। খুব ভালো লাগছে দেখতে, মানে খুব ফিটফাট। নিয়মিত মনে হয় জিমে যাও বা যোগাগুলো করা হয় নিয়মিত? সব থেকে যেটা করা হয় সেটা হলো ফুড মেনটেন্যান্স। ও আচ্ছা, কিভাবে ডায়েটটা মেনটেন করেন আপনি? সব কিছুই খাই, খেয়ে মেনটেনটা করি। এটা সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয়, যারা খেতে পছন্দ করে তাদের জন্য। না, আমি খেতে খুব পছন্দ করি না, তবে যেটা হয় ডায়েটে ফুড ডায়েটটা যদি প্রপার করা যায়, যেমন আমার অনেক কিছুই খেতে মন চায়। আমার মনে হয় যে আমার জীবন একটা, এবং খেতে হবে, ঘুরতে হবে, চিল করতে হবে, মানে লাইফে কোনো কিছুই অপূর্ণতা থেকে আসলে জীবনটাকে বলতে চায় না যে এই জায়গায় শেষ হয়ে গেছে। তো জীবনটাকে উপভোগ করতে চাই, সেজন্য আসলে যখন যেটা খেতে মন চায় সেটা একটু টেস্ট করি। আর আমার কাছে মনে হয় যে ওই টেস্ট করার ফলে আমার ওই ক্রেভিংটা কমপ্লিট হয়ে যায়। কি কি কাজ জমে রয়েছে, রিলিজ পাবে কি কি, সামনে কি কি হাতে আছে শুটিংয়ের, এগুলো একটু আগে শুনবো। এটা একটা লম্বা লিস্ট। সিনেমাগুলো যখন সময় মতো রিলিজ না করে তখন আসলে জমে থাকে। কখন কোনটা রিলিজ হবে এটা বলাটা খুবই দুষ্কর, মানে আমার মতো শিল্পীদের জন্য, মানে যারা আমরা অভিনয় করেছি তারা আসলে বলতে পারি না যে কখন কোন ছবিটি রিলিজ করছে বা করবে। যেমন এবছর শুরুতে ফেব্রুয়ারিতে আমার ছবি রিলিজ হলো। এটা অনেক দিন আগের কমপ্লিট হয়ে যাওয়া একটা সিনেমা, দুনিয়া। তো এই অর্থে যদি আমি বলি, সেইভাবে আসলে আমাদের জানা হয় না, বা দেখা যায় খুব ইমিডিয়েট কাছাকাছি যখন রিলিজ করছে তখনই হয়তো বা জানতে পারি, তার আগে জানা পসিবল হয় না, জানায়ও না কেউ। সো এটাকে একটা বড় সমস্যা কিনা দেখেন, যে শুটিং করেছেন হয়তো 4 বছর 3 বছর হয়ে গেছে, রিলিজ কখন করবে হুটহাট, এটাতে একটা শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয় কিনা? 3 বছর 4 বছর আগে আমার প্রিপারেশন যেমন ছিল, 4 বছর পরে কিন্তু আমি আরো বেটার, তাই না? তখন ওই কাজটা আসছে, হয়তো বা প্রপার অকেশনেও আসছে না, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা? আপনি শিল্পী হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমার যদি বলি আমার নিজের মতামতের জায়গা, সেটা আমি বলবো যে একটা কাজ যখন করি সব থেকে বড় বিষয়টা থাকে, একটা ছবি অনেক লম্বা সময় ধরে শুটিং হতে পারে, কমপ্লিট করার জন্য আনুষাঙ্গিক কার্যক্রম চলতে পারে, কিন্তু কোনো অজানা কারণে যদি সিনেমাটা বন্ধ হয়ে থাকে, রিলিজ করছে না কোনো একটা অজানা কারণে, তাহলে আমি বলবো যে এটা কোনো, মানে আমার জায়গা থেকে আমি এটা এক্সপেক্ট করি না। হ্যাঁ, আমার মনে হয় যারা অভিনয় শিল্পী আছেন তারা কেউই এক্সপেক্ট করেন না। আর দ্বিতীয়ত বলবো যে আমরা যখন কাজটা করি ওই সময়ে কাজটা দর্শক পর্যন্ত যাবে, দেখবে, এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আসলে কাজটা করা হয়, এবং সেই জায়গা থেকেই কাজটা করি। তো আলটিমেটলি যখন সময় মতো মুক্তি না পাচ্ছে তখন আসলে দেখা যায় একটা কষ্ট বা খারাপ লাগা তৈরি হয়। কেননা যে এই সিনেমাটা এত কষ্ট করে যাদের জন্য আসলে কাজটা, মানে
হ্যাঁ, আমি এটার জন্য পারিশ্রমিক পাচ্ছি, নিশ্চয়ই পাচ্ছি। কিন্তু পারিশ্রমিকের পাশাপাশি আমরা যারা এই মাধ্যমটাতে কাজ করি তাদের মূল একটা বড় বিষয় থাকে যে দর্শকের ভালোবাসা, এবং একটা কাজ নিয়ে দর্শকের সামনে আসা, এটা অনেক অনেক মানে ঈদের আনন্দ যেন মনে হয় যে অম্লান হয়ে যায়, এরকম একটা বিষয়। তো নিজের একটা সৃষ্টি, নিজের একটা কাজ নিয়ে যখন দর্শকের সামনে আসবো, একটা ভালো লাগা কাজ করে, ভীষণ রকম ভালো লাগা কাজ করে, মনে হয় যে একটা আমেজ একটা তৈরি হওয়া। তো সেই জায়গাটা আসলে নিজের কাছেই আসলে কষ্ট লাগাটা থাকে। এটা আসলে কাউকে বলারও কিছু নেই বা কিছু করারও কিছু নেই, কারণ এটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে একজন ডিরেক্টর এবং তার প্রোডাকশন হাউসের উপরে নির্ভর করে। র্যাম্প থেকে একেবারে সরাসরি সিনেমার নায়িকা, একটু কি ভয় কাজ করেছিল নাকি খুব কনফিডেন্ট ছিলেন যে না ঠিক আছে, নাও আই এম রেডি, আমি এবার জাম্প করতে চাই? না, আমার এরকম কোনো প্ল্যানিং ছিল না। আমার জীবনে কখনোই কোনো কিছু আসলে পরিকল্পনা করে ছক কষে কখনোই কিছু হয়নি। তো এই সিনেমাতে আসাও এক প্রকার খুব হুটহাট। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে সেটা খুবই, আমি যেহেতু মডেলিং করতাম, মডেলিংয়ের ছবি পেপারে, তখন তো পেপারে আমি যখন 2013-তে ফিল্মে আসি, ওই 12-13 সময়ে, ওই সময়টাতে আসলে অনেক বড় বড় করে বিজ্ঞাপন যেত বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট, বলবো না, ফ্যাশন হাউস বলি, পোশাকের বিভিন্ন রকম প্রোডাক্টসের বিজ্ঞাপন যেত। তারপরে হচ্ছে যেহেতু আমি র্যাম্পে কাজ করতাম, সো বড় বড় যে শোজগুলো হতো, সেই শোজের বড় বড় স্টিল ছবি হচ্ছে পেপারে ছাপানো হতো। তো সেরকমটাই আসলে র্যাম্পেরই ছবি দেখে আসলে আমাকে কল করা হয় ফিল্মের জন্য, অ্যান্ড স্ক্রিন টেস্টের জন্য বলা হয়, যাই, ঠিক আছে বলে স্ক্রিন টেস্ট দিয়ে আসি। মানে আমার কখনো এরকমভাবে প্ল্যানিং করতে হয়নি যে না আমি এখন মডেলিং করছি, এরপরে আমি অভিনয়ে আসব, এখানে আমার ফিল্মে কাজ করতে হবে, এ ধরনের কোনো প্ল্যানিং ছিল না। হুটহাট জীবন নিয়ে কি কোনো আক্ষেপ আছে যে না আমার জীবনটাই যে হুটহাট করে চলে? যেমন আমি একটু এরকমই, কিন্তু যখন যেটা মন চায় তখন সেটা করছে, এত পরিকল্পনা করে করবার আসলে অবস্থা নেই। কখনো এটা নিয়ে রিগ্রেট হয়েছে যে না আরো গুছিয়ে চললে বোধহয় জীবনটা আরো সহজ হতো, সুন্দর হতো? গুছিয়ে চললে কেমন হতো জানি না, তবে যেহেতু আমি বিশ্বাস করি আমার বর্তমান এই টাইমটাকে আমি উপলব্ধি করতে চাই, আমি আমার সময়টাকে, মোমেন্টটাকেই আসলে সুন্দর রাখতে চাই। তো ওই সময়ের জন্য সুন্দর করে যতটুকু উপভোগ করা যায়, ওটাই আমার কাছে মনে হয় জীবনের প্রাপ্তি। যেমনটা আপনি বলছিলেন শুরুর কথা, 12-13 সময় যখন আপনি ফিল্মে আসলেন, আমার নিজেরও তখন মনে আছে, তখন আমিও কাজ, মানে হয়তো বা আমরা কাজ শুরু করিনি, বাট তখন থেকেই আরও বেশ টানা কয়েক বছর আইরিন, শি ইজ বিউটিফুল, শি ইজ বোল্ড, এটা কিন্তু একটা ব্যাপার ছিল, শি ইজ ভেরি বোল্ড। তারপরে বেশ কয়েকটা বছর সিনেমার মার্কেটটাই আসলে খুব একটা মানে ডাউন, সব কিছু ধরা যায়। আবারও শাকিব খানের প্রিয়তমা দিয়ে ধরলাম আমরা, নতুন করে আর একটা ফেজ আসলো। এই যে মাঝখানে জায়গাটা, যে গ্যাপ, আইরিনকেও ওভাবে সিনেমায় দেখা যায়নি, কিন্তু রিলিজ হওয়া সিনেমায় দেখা যায়নি। কি মনে হয় কেন আসলে কারণটা? আমার খুব একটা কোয়ান্টিটি রিলিজ হয়েছে প্রতি বছর এমনটা কিন্তু না, এমনটা না। তো সেই অর্থে যদি আমি বলি 2022-এ আমার সিনেমা রিলিজ পায়, মানে করোনা, আফটার করোনার পরে আমি বলছি। হ্যাঁ, 20 সাল তো করোনা, এবং 21 সালে অনেকটা করোনার জন্য আমরা লকডাউনে আটকে ছিলাম, নিজেদেরকে অন কাইন্ড অফ কোয়ারেন্টাইনেই রেখে আসলে কাজ করতে হয়েছে, যতটুকু করা পসিবল হয়েছে। তো ওর মধ্যেও আসলে শুটিং করেছি, 3টে ছবির কাজ করেছি,
ওই সময়গুলোতে। তো তার মধ্যে যেমন এখন যদি বলি আমার 4টে ছবির কাজ করেছি। 4টে ছবির কাজ করেছি, তার মধ্যে 3টে ছবি কমপ্লিট হয়েছে, একটা ছবি কমপ্লিট হয়নি, এবং 3টে ছবিরই সেন্সর হয়েছে, এবং সেন্সর হয়ে একটা ছবি রিলিজ করেছে। হ্যাঁ, সিনেমাটার নাম হচ্ছে কাগজ, এবং পরিচালনা করেছিলেন জুলফিকার জাহিদি। আর বাকি 2টো ছবি, একটা হলো চৈত্র দুপুর এবং হচ্ছে চৈত্র নদী ভাবির মানে চৈত্র দুপুর, আর আরেকটা ছবি মোস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের হৃদ মাঝারে তুমি। এই 3টে ছবি কমপ্লিট হয়ে সেন্সরও কমপ্লিট করেছে, কিন্তু রিলিজ পেয়েছে শুধুমাত্র কাগজ। এখন এই যে ছবিগুলো করেছি, হ্যাঁ, এখন এই যে আবার ওই একই কথা বলতে হবে, সিনেমা কিন্তু করি নাই তা কিন্তু নয়, সিনেমা করেছি, কমপ্লিট করেছি, কিন্তু মুক্তি দেওয়ার যে বিষয়টা, এটা তো আমার উপরে নির্ভর করে না। এখন প্রতি বছরই দেখা যায় একটা করে ছবি আসছে বা 2টো করে ছবি আসছে। আগেও আমার কখনো এমন হয়নি যে এক বছরে 3, 4টে, 5টা ছবি রিলিজ করেছে, এমনটা হয়নি। 2টো ছবি হয়েছে, একটা ছবি হয়েছে, এরকম হয়েছে, র্যান্ডমলি সিনেমা হয়েছে আর কি, বা 3টে ছবি হয়েছে, এরকম হয়েছে, এর বেশি কখনোই হয়নি। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, 22শে ছবি রিলিজ পেয়েছে, 23শে 22শের শেষে আসলে ছবিটি মুক্তি পায় ডিসেম্বরের দিকে, আর 23, 24, 23শে আবার ওই ছবিটাই ওটিটিতে গেছে। হ্যাঁ, তো ওটার একটা রেশ ছিল, কারণ ছবিটি যখন হচ্ছে সিনেমা হলে গেছে তখন যতটুকু দর্শক রেসপন্স পেয়েছি তার থেকে মনে হয় ওটিটিতে যাওয়ার পর বেশি রেসপন্স এসেছে। কাগজ কিন্তু অন্যান্য সিনেমার চেয়ে অনেক ভিন্নভাবে দেখা গেছে আইরিনকে, অনেক ভিন্নভাবে, খানিকটা অনেক ভিন্নভাবে বলবো কিনা যায় না, কিন্তু মানে সবসময় যেটা থাকে ক্যারেক্টার অনুযায়ী আসলে স্ক্রিনে আসার যে চিন্তা ভাবনা, যে জায়গাটা থাকে, সেটার জায়গা থেকে চেষ্টা করেছি। বাকিটুকু তো দর্শক যারা দেখেছেন তারা বলতে পারবেন। আচ্ছা, তো সেই জায়গা থেকে বলছি যে আসলে এই যে গ্যাপ কিন্তু আমার জন্য হয়নি। হ্যাঁ, সিনেমা কিন্তু করেছি, সিনেমার কাজ চলেছে র্যান্ডমলি, কারণ একটা সিনেমা শ্যুট হওয়ার পরে অনেক কাজ থাকে, পোস্ট প্রোডাকশনে প্রচুর কাজ থাকে, এডিটিংয়ে, ডাবিংয়ে, কালার গ্রেডিং অ্যান্ড অনেক কিছু, মিউজিকে অনেক কাজ থাকে। তো এগুলো করেও আসলে একটা সিনেমা রিলিজ দিতেও অনেকটা সময় সাপেক্ষ একটা বিষয় থাকে। তো এখানে হয় কি যে যদি কেউ বলে যে কাজ করিনি, তাহলে আসলে আমি বলবো সে হয়তো বা জানেন না, বা হয়তো বা ওটা খেয়াল করেননি এই জায়গা থেকে। বাট আমি কিন্তু কাজ করেছি আমার জায়গা থেকে, সেটাই জাস্ট ক্লিয়ার করলাম। অ্যান্ড তারপরে তো 24শে আর কোনো সিনেমা রিলিজ করেনি, 25শে সিনেমা রিলিজ করেছে একটা, দুনিয়া, যেটা আগেই কমপ্লিট করা ছিল। দুনিয়ার ডিরেক্টর হচ্ছেন সাইব চন্দন। এটাও আমার আগের একটা কমপ্লিট হওয়া সিনেমা, কিন্তু সিনেমাটা দেখতে গিয়েছিলাম আমি। যদিও সব কিছু মিলিয়ে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেমন, এখানকার ফ্লোটা যেমন, সিনেমার ফ্লো, আসলে কি পুরোদস্তুর নায়িকা হয়ে এখানে সার্ভাইভ করাটা সম্ভব কিনা? না, একদমই না। ধরেন একজন চলচ্চিত্র নায়িকা হিসেবে আপনি নিজের জীবনটা দেখছেন, বা আরও অনেকের সাথেই বিষয়ে কথা হয়েছে, ভালো সিনেমা রিলিজই পায় না বছরে 4টা 5টা, ঈদে হয়তো বা কিছু সিনেমা রিলিজ পাচ্ছে, সারা বছর ওভাবে সিনেমা রিলিজ হয় না, হল নেই, শুটিং হচ্ছে না, শুটিংয়ের মানুষজন গ্রামে ফিরে যাচ্ছে। এই পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে আসলে কি মনে হয়, আসলে কি এখানে পুরো ফুল টাইম নায়িকা আমি শুধু সিনেমাই করতে চাই সম্ভব কিনা?
সিনেমা করতে চাইলে তো সিনেমা করাই যায় ফুল টাইম, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে সিনেমা যদি প্রফেশনালি নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে বলবো যে একদমই প্রফেশন হিসেবে, অ্যাজ এ প্রফেশন এটা সারভাইভ করার মতো এই আসলে মুহূর্তে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে ওই পরিমাণ কাজ নেই ইন্ডাস্ট্রিতে, ওভাবে কাজ তৈরি হচ্ছে না। এবং পাশাপাশি বলবো যে ফিল্মের যে আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, সেগুলোও তো আসলে আপনি নিজেও বলছিলেন যে প্রপার নাই। তাহলে কিভাবে একটা জায়গায় যদি প্রপার প্রোডাকশন হাউস, ফিল্মের প্রোডাকশন হাউস না থাকে, তাহলে সেই জায়গাটা আসলে কিভাবে সারভাইভ করবে? ইজ ইট পসিবল? আমার তো মনে হয় না। সেখান থেকে আসলে কি মনে হয়, ফিল্মে আশাটাকে কি আপনি রিগ্রেট করেন যে আমার আশাটা ঠিক হয়নি, এরকম? একদমই না। আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, যা কিছু করেছি, কোনো কিছুর জন্য আমার আসলে কখনো কোনো রিগ্রেট নেই। এবং ভালোবাসার যে জায়গাগুলো থাকে সেগুলোর প্রতি তো আরও বেশি এই ধরনের চিন্তাও আসে না আমার। ইনফ্যাক্ট আমার এই জায়গাটা আমি ভীষণ ভালোবাসি। আমার এটা বলতে গেলে ভালোবাসার জায়গা। তো একটা ভালোবাসার জায়গা বা ভালোবাসার কোনো কিছু, সেটা কখনো রিগ্রেটের হতে পারে না। কখনো কি মনে হয়েছে যে আমি ভুল সময় ইন্ডাস্ট্রিতে এসেছি, অথবা আমার সাথে আসলে ইনজাস্টিস হয়েছে, এরকম কি কখনো মনে হয়েছে যে আমাকে প্রপারলি আসলে ইউটিলাইজ করা হয়নি? ভুল সময়ে এসেছি এটা আমি বলবো না, কারণ আমি যখন এসেছি ফিল্মে, মানে যতটুকুই মানুষ সিনেমা দেখতেন, মানে সিনেমার একটা আলাদা এখনো আছে, এখন নতুন করে আবার একটু ফিরছে, নাই যে সেটা আমি বলবো না। সিনেমা তো সিনেমাই, এটা আসলে ওটার সাথে কোনো কিছুর কম্প্যারিজন হয় না। তবে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ভুল সময়ে আসা হয়েছে এরকমটা বলবো না। তবে ইন্ডাস্ট্রির অনেকেই বলেন যে আরও আগে আসলে খুব ভালো করতে। তাহলে আমি বলতাম যে লাইক ওই সময় আগে আসলে তো আমাকে তো বড় হতে হবে না। তারপরে টিনেজেই তো আমি সিনেমার নায়িকা হতে পারবো না। মানে এখন টিনেজও বিষয় না, মানে তারা যে জায়গাটা মিন করে যে 90s সময় যদি আসতে পারে, 90s তো আমরা কিডস ছিলাম, রাইট? তো সেই জায়গা থেকে বলি যে মানে তারা বলতে চায় আসলে ওই সময় প্রচুর কাজ হতো, প্রচুর 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 ভালো ভালো কাজ হতো। হ্যাঁ, তো ওই সময়গুলো আসলে ভীষণ রকম একটা সুন্দর একটা মুহূর্ত ছিল। তো এগুলো বলে ইন্ডাস্ট্রির অনেকেই বলেন। তবে আমার আসলে এরকম কোনো কিছু না। মানে আমার কাছে মনে হয় আমার সৃষ্টিকর্তা আমাকে সময় অনুযায়ী সময় মতো যতটুকু যা দেবার ততটুকুই তাই দিয়েছেন এবং দিবেন, এটা আমি বিশ্বাস করি। র্যাম্পকে মিস করেন কখনো কখনো? র্যাম্পকে মিস করি এটা বলবো ডিরেক্ট এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, মানে মিউজিক শুনলে একটা ভালো লাগা কাজ করে। র্যাম্পের যে টাইমটা খুব একটা এভরি সিঙ্গেল ডে শোজ করেছি, ওই টাইমগুলো খুব স্মৃতিচারণ হয় এবং ভালো লাগে। এখন তো মডেলিংয়ের ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন আমি জানি না। আপনাদের ওই সময়ে আপনি ধরেন 9-10 সাল বা 11 সালের দিকে যেরকমটা ছিল, এখন তো অনেকটাই পরিবর্তন হয়েছে। এখনকার ব্যাপারগুলোকে আপনি অবজার্ভ করেছেন কিনা বা দেখেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং যেখান থেকে আমার শুরুটা হয়েছে, তো সেই ইন্ডাস্ট্রির কাজকর্ম তো একটু হলেও ফলো করা হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখন যেটা মনে হয়, আগেকার মতো শোজগুলো দেখি না। মানে র্যাম মডেলিং যেটা আসলে অ্যাকচুয়ালি র্যাম মডেলিং যেটাকে বলা হয়, হাতে গোনা এখন যখন দেখি অল্প কিছু সংখ্যক ডিজাইনার ক্লথ শো দেখা যায়। কিন্তু আগে এই দেশের বাইরের অনেক ডিজাইনাররা আসতেন, আমাদের দেশের বড় বড় ডিজাইনাররা শো করতেন, শো করাতেন এবং তাদের ড্রেসগুলো শো মানে ডিফারেন্ট আঙ্গিকে রিপ্রেজেন্ট করতেন।
এগুলো আসলে অনেক এখন কমে গেছে। দেখতে পাই না বললেই চলে, খুবই সামান্য, মানে বছরে হয়তো মডেলিং নিয়ে খুব প্যাশনেট এরকম মানুষজনও কম দেখা যায়। সেটা বলতে পারবো না, তবে হচ্ছে যেহেতু তাদের সাথে মেশা হয় না, তো সেটা বলতে পারবো না। তবে এ ধরনের যে কাজগুলো হতো সেই কাজগুলোর কোয়ান্টিটি এখন অনেকটাই কমে গেছে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয় যুক্ত হয়েছে, বিউটি প্যাজেন্টে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক অ্যাক্টিভ। যদিও আগে কম হতো, কিন্তু খুব কোয়ালিটিফুল কিছু কম্পিটিশন আমরা দেখতে পেতাম। এখন অনেক বেড়েছে, কিন্তু ইদানিং যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে খুব বেশি আলোচনায় মিস ইউনিভার্স বাংলাদেশ হয়ে গেছেন তানজিয়া জামান মিথিলা, এবং মিথিলা ওখানে গিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে উনি লড়ছেন। কেমন লাগছে? এটা দেখেছেন, নোটিস করেছেন? অবশ্যই দেখেছি, এবং এটা আমার মনে হয় আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি এটা গর্ববোধ করি যে আমার দেশের একজন বিদেশের বিউটি প্রেজেন্টে গিয়ে আমাদের দেশ হয়ে লড়ছেন, এবং সেটা খুব ভালো লাগার। মানে একটা সময় যখন চিন্তাই করা যেত না, এখন সেটা সাকসেসফুলি করা যাচ্ছে। তো আমরা কিন্তু এবার অনেক ভালো পজিশনে, অনেক এগিয়ে গিয়েছি। অনেক মানে থাকে না যে একদম হাড্ডাহাড্ডি লড়াই একদম শেষ মুহূর্তে আমরা আছি। এবং শুধু মিথিলা না, জেসিয়া গেছেন মিস ইন্টারন্যাশনালে একই সময়ে, উনিও মাত্র গেলেন। জেসিয়াকে বলা হয় আমাদের সময়ের বা এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বেশি ক্রাউন হোল্ডার। ও এতগুলো প্যাজেন্টে গিয়েছে, এতগুলো প্যাজেন্টে ও উইন করেছে, এবং ও এবারে ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়তো এই শোতে এসে বলছিল যে শেষবারের মতো আমি আসলে এই লড়াইটা করতে যাচ্ছি। সো এই দুজনই চেষ্টা করছেন। আপনি খুব পজিটিভ কিনা পুরো ব্যাপারটা নিয়ে? আই হোপ আপনি পজিটিভ। আমি ভীষণ রকম পজিটিভ, এবং আমার কাছে এটা ভালো লাগা কাজ করে যখন আমরা একটা সময় চিন্তাই করতে পারিনি। ইনফ্যাক্ট আমি ছোট্ট করে যদি বলি, আমি যখন দেশের বাইরে কাজ করেছি, ওই সময় আসলে দেশের বাইরে কাজ করাটা ভীষণ টাফ ছিল। অ্যাজ এ র্যাম মডেল হিসেবে পার্টিসিপেট করাটা খুব টাফ ছিল, বা ওয়ে আউটগুলো ছিল না। এখন যেমন পুরো বিশ্বব্যাপী মানে খুব ইজিলি অ্যাক্সেসটা নেওয়া যায়, কিভাবে কি প্রসিডিউর, এগুলো খুব সহজে জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, পারা যাচ্ছে, এবং সেটা নিয়ে এক একজনের যে কনফিডেন্স, যে সেই কাজটা কমপ্লিট করার জন্য যে ডেডিকেশন, এটা ভীষণ ইন্সপায়ারিং। আমার তো মনে হয় যে জেসিয়া গিয়েছেন, মিথিলা গিয়েছেন, এদেরকে দেখে নেক্সট ইয়ার আমাদের দেশে আরও কিছু সম্ভাবনাময় মানে ফিমেল যারা আসবেন এই প্ল্যাটফর্মে আসলে যাওয়ার জন্য নিজেকে ওভাবে তৈরি করবেন, এটা আসলে আমাদের দেশকে একটা অনন্য পর্যায়ে আসলে নিয়ে যাবে। আমি এটাই এক্সপেক্ট করি। না, আই নো বিং আ মডেল আপনার ভালো লাগছে এই জায়গাগুলোতে আসলে আমাদের মেয়েদেরকে দেখতে পেরে, কিন্তু আনফর্চুনেটলি সমালোচনা সারা জীবনই ছিল। মডেলদের জন্য তো বাংলাদেশের মানুষদের সমালোচনা শুরু থেকেই ছিল। না, আমি এখানে একটু ছোট করে, শুধুমাত্র মডেলদের জন্য না, কিন্তু এটা সব ধরনের আর্টিস্টের জন্য, সর্বোপরি সব মাধ্যমে যারা কাজ করেন না কেন, সব মাধ্যমেই কিন্তু আলোচনাটা হয়, এবং পজিটিভ এবং নেগেটিভ। কিছু মানুষ থাকেনি আসলে তাদের এই কথাটা নেগেটিভ সমালোচনা করার জন্য। হ্যাঁ, কিছু মানুষ থাকেন যে খুব পজিটিভ এটাকে সাপোর্ট করেন। এখন এক একজনের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে যে উনি কিভাবে দেখছেন, আমরা আমাদের দেশকে কিভাবে দেখছি, কিভাবে দেখতে চাই, যার যার একান্ত মতামতের জায়গা থাকে, এবং সেই জায়গা থেকেই আসলে তারা মূল্যায়নটা করেন। সো এটা আসলে শুধুমাত্র মডেলদের জন্য না, এটা সর্বোপরি সব ক্ষেত্রে। যে যখনই আমি দেখেছি এটা, আমি যদি মানে আমার দেখা অনুযায়ী আমি বলছি, অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই শুধুমাত্র আমি অনেক সময় দেখেছি, নিজেও ফেস করেছি। সো সব ক্ষেত্রে এটা আছে, এটা শুধুমাত্র মডেলদের জন্য না।
হ্যাঁ, মিথিলা ওখানে গিয়েছে এবং মিথিলাকে নিয়ে এই মুহূর্তে অনেক সমালোচনাও বাংলাদেশে, ওনার অতীতের একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা। এটা নিয়ে কথা বলতে গেলে জানি অনেক কথা বলতে হবে, বাট আরেকটা বিশেষ ব্যাপারে বাংলাদেশের মানুষের হচ্ছে, কিছু মানুষের সমস্যা আছে, উনি বিকিনি কেন পরলেন ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে গিয়ে। আপনার কি বলার থাকবে, বা আপনার আসলে এক্সপেকটেশন কি মানুষের কাছে এই মুহূর্তে মিথিলার হয়ে? আমি বলবো, এতটুকুই বলবো যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা কন্টেস্টে যখন পার্টিসিপেট করা হয়, যে পার্টিসিপেট করে তার একটা ডেডিকেশন থাকে, আর এরকম একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সে নিজেকে তৈরি করেছে, দীর্ঘদিন ধরে তৈরি করেছে। আমরা কারোর ভালো না চাইতে পারি, ভালো না করতে পারি, আমরা যেন খারাপ কিছু না চাই, খারাপ না কিছু করি, না কিছু বলি, না কিছু করি, খারাপ কোনো কিছুই যেন আমরা না করি। আমি অ্যাজ এ মিথিলার হয়ে যদি আমাকে কিছু বলতে হয়, আমি এতটুকুই বলবো যে আমরা যদি সাপোর্ট না করতে পারি, আমরা নেগেটিভগুলো নিয়ে কথা না বলি। আমার কাছে যদি মানুষের কাছে যদি, ওই মানুষগুলোর কাছে যদি মনে হয় যে খুব খারাপ করেছে, খুব এটা করেছে, ওটা করেছে, যেটাই হোক, কেন একটা বিউটি প্রেজেন্টে গিয়ে 2 পার্টের বিকিনি কেন পরবে, বা এই ধরনের কোনো যদি আলাদা করে বিষয় থেকে থাকে, তাহলে আমি বলবো যে প্লিজ এই মুহূর্তে আপনারা তাকে সাপোর্ট করুন। যদি সাপোর্ট না করতে পারেন তাহলে প্লিজ নেগেটিভভাবে কোনো কথা বলবেন না। একটা মেয়ে দেশের বাইরে কাজ করছে, প্রচুর ডেডিকেশন এবং প্রচুর পরিশ্রম করছে, সেই জায়গাটা আসলে নষ্ট করে দিবেন না। না, সে অনেকবার তার করা ভুলের জন্য ক্ষমা চেয়েছে, এবং একটা জিনিস আসলে এখানে বলতে চাই, যদিও এটার জন্য আমাকে অনেক বকা খেতে হবে, অনেক গালি খেতে হবে, দিন শেষে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সবার আগে অবশ্যই দেশ, আমার দেশ বাংলাদেশ, এবং সেই জায়গা থেকে যদি বলতে হয়, সে দেশকে যেমনটা রিপ্রেজেন্ট করছেন এবং সাথে একটা বিউটি প্রেজেন্টে গেছেন, সে প্রচুর যে কেউ গিয়ে না দাঁড়িয়ে যেতে পারে না এমন একটা মঞ্চ, সেখানে প্রচুর ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক করে মেয়েটাকে ওই জায়গায় যেতে হয়েছে। তো আমি অতটুকুই বলবো যে প্লিজ, আমি মিথিলার হয়ে এতটুকু বলবো যে প্লিজ আপনারা তাকে সাপোর্ট না করতে পারেন, খারাপ চেয়েন না। যখন মেয়েটা ঘরে দেশে ফিরে আসবো, তখন হয়তো বাড়ির মেয়ে যখন বাড়িতে চলে আসবে, তখন যা বলার বলবেন, কিন্তু এই মুহূর্তে আসলে বলেন না। এই মুহূর্তে মিথিলা জিতে আসা মানে বাংলাদেশ জিতে আসা, সুতরাং আমরা চাইবো আমার দেশ জিতে যাক। এক্স্যাক্টলি। আর এবার একটু আপনার ছেলেবেলার প্রসঙ্গে আসি, কেমন ছিল ছোটবেলাটা, বেড়ে ওঠা? ছোটবেলা আসলে ছোটবেলার মতোই, খুব সম্ভবত আপনি খুলনার। আমি নোয়াপাড়ার, বেসিক্যালি আমার খুলনাতেই তো তাহলে। ভুল করে থাকলে আমি কনফিউজ ছিলাম, এবং আমি যশোরের, সুতরাং আমরা একই বিভাগের। না, আমি হচ্ছে আমার বিভাগ এক, হ্যাঁ, জেলা হচ্ছে যশোর, আমার বাড়ি হচ্ছে নোয়াপাড়াতে বেসিক্যালি। আমার বেড়ে ওঠা ওখানে। আচ্ছা। আমি মফস্বলেরই মেয়ে, এবং আমার স্কুল কলেজ ওখানেই। তো হচ্ছে আমাদের ওদিকে রান্না অনেক মজা। আর আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে খুবই কালচারাল মাইন্ড নিয়ে আসলে বড় হয়ে থাকি ছোটবেলা থেকে, এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমাদের যে সম্পৃক্ততা গড়ে ওঠে একদম ছোটবেলা থেকে, সে কারণেই হয়তোবা একটা অন্যরকম স্মৃতি এগুলোর সাথে জড়িত। এবং ছোটবেলার স্কুল অ্যান্ড ফ্রেন্ড সার্কেল, কলেজ, সব কিছু মিলিয়ে ওই সময়গুলো আসলে অন্যরকম একটা ভালো লাগার মুহূর্ত। আচ্ছা, রান্না নিয়ে, খাবার নিয়ে প্রশ্ন করছিলাম, প্রশ্ন না, বলছিলাম যে খুব মজার আমাদের ওদিককার অতিথি পরায়ণ আমাদের ওদিককার মানুষজন। ম্যাক্সিমাম নায়িকাই কিন্তু খুলনা, যশোর ওদিককার বাংলাদেশের। হ্যাঁ, অন্তত 70% তো হবে, 70% হবে। আপনি কি রান্না করতে পারেন? আমি ভীষণ ভালো রান্না করি। আচ্ছা, বাংলা ফুডগুলো স্পেশালি বোধহয়
বাংলা ফুডও আমি রান্না করতে পারি, মানে মোটামুটি দেখলে বা কোনো কিছু নতুন কোনো কিছু ট্রাই করতে চাইলেও ট্রাই করতে পারি, সমস্যা হয় না। আচ্ছা, আর রান্না করতে আমি ভীষণ পছন্দ করি। রান্না করেন কখন, নিয়মিত নাকি মাঝে মাঝে? না না না, দাওয়াত টাওয়াত করলে? আমি রেগুলার। আচ্ছা, হ্যাঁ রেগুলার রেগুলার, মানে নিজের ফুডটা নিজে রেডি করি। আচ্ছা। আপনার ব্যক্তিগত জীবনটা কেমন, কিভাবে সময় কাটে বাসায়, বা আপনার রুটিনটা কেমন? রুটিন আসলে মানে আমি ওই যে বললাম আমার ছকে বাঁধা জীবন না, তো নর্মালি যেটা হয় ঘুম থেকে আমি একটু আর্লি ঘুম থেকে উঠি। আচ্ছা, আমি আর্লি রাইজার, আমি খুব আর্লি রাইজার। আমার সকালবেলাটা ভীষণ রকম ভালো লাগার একটা সময়, খুব ফ্রেশ, কাম অ্যান্ড সুদিং একটা বিষয় থাকে, ওটা আমার ভীষণ পছন্দ। তো সকালবেলা উঠি, কখনো কখনো এমনও হয় যে আলসেমি করে উঠে আবার গিয়ে একটু ঘুমিয়ে পড়া হয়, এমন না যে হয় না, হয়, কিন্তু সকালবেলাটা আমি উঠি। আর এরপরে দেখা যায় একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া থাকে, স্কিন কেয়ার? খুব একটা স্কিন কেয়ার করি না, আমি খুব লেজি। হ্যাঁ, আচ্ছা, দেখে মনে হয় না। বাড়িতে থাকলে আমি খুব লেজি, মানে কীরকম লেজি, আমার দুটো কাজ খুব করা মানে অ্যালার্জি লাগে, লাইক। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ঘর গোছানো, আর একটা হচ্ছে নিজের স্কিন কেয়ার। হ্যাঁ, তো যতটুকু না পারলেই নয় অতটুকু করি, মানে ওর বাইরে আর কিছু করা হয় না। হ্যাঁ, আর এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া অ্যান্ড এভরিথিং, এর মধ্যে একটু ফেসবুক স্ক্রল, এটা সেটা একটু কথা বলা, একটু এগুলোই চলে। তারপরে আর কি, তারপরে বাড়িতে ফ্রি সময়টা আসলে কাটাই, কখনো কখনো একটু সিনেমা দেখি, কখনো একটু ঘুরতে বের হই, কখনো একটু বন্ধুদের সাথে আড্ডা দেই। আচ্ছা, খুব কি আড্ডা পছন্দ করেন নাকি খুব একটা না? দেখে মনে হচ্ছে না আপনি খুব আড্ডা পছন্দ করেন। খুব আড্ডা দেই না, হ্যাঁ, খুব একটা আড্ডা দেই না, তবে বের হওয়া হয়, মানে বাসা থেকে বের হয়ে ঘুরে টুরে আবার বাসায় চলে যাই। হ্যাঁ, মানে এমনও কখনো হয় যে আমার খুব একলা ঘুরতে মন চাচ্ছে, আমি বেরিয়ে ঘুরে টুরে আবার বাসায় চলে যাই। আচ্ছা, আর শুটিং থাকলে তো শুটিং? হ্যাঁ, শুটিং থাকলে তো শুটিং। আর এটার বাইরে আসলে যখন মানে আমার মিডিয়া লাইফের বাইরে আসলে আরেকটা লাইফ আছে। হ্যাঁ, ওইটাই জানতে চাই, কি আছে? আমি টুকটাক অন্য কাজকর্ম করি, যেহেতু ওই যে বলছিলাম যে আদার্স প্রফেশনের সাথে রিলেটেড, তো ওগুলোর কাজকর্ম থাকে এভরিডেই। তো আমরা কি জানতে পারি কি ধরনের কাজ করেন? আমি ব্যবসা রিলেটেড। ও আচ্ছা, তার মানে আপনার নিজের বিজনেস আছে? হ্যাঁ, বুটিক না রিলেটেড কিছু নাকি কি রকম? ইটস আ কমপ্লিটলি আমার মানে রিলেটেডের বাইরের আচ্ছা বিজনেস। এনজয় করেন কাজটা? আমি ভীষণ রকম এনজয় করি, এবং এনজয় করি বিধাই আসলে আমি কোনো কাজ আরোপিতভাবে করতে পারি না। দ্যাটস ওয়াই জব করছিলাম, যখন মনে হচ্ছে যে না আমি করব না, আমি আর করব না, হ্যাঁ, আমি করি নাই, আমি ছেড়ে দিয়েছি, আমি করি নাই। সো আরোপিতভাবে আসলে আমি কখনোই কিছু করতে পারি না, জোর করে কখনো কিছু হয় না আমাকে দিয়ে। আইরিনের কাছে প্রেম কিংবা প্রেমের সংজ্ঞা কি? আমি প্রেম বিশেষজ্ঞ নই, এজন্য তো বললাম যে আইরিনের কাছে প্রেমটা কি। আচ্ছা, প্রেম তো আসলে প্রেম 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 আসলে কি? প্রেম ভালো লাগা। আপনি কি প্রেমে আছেন এখন? তোমাকে দেখে ভালো লাগলো, এখন তোমার প্রেমে আছি, এটা বললে অন্যভাবে নিবে, শুনতে চাই না, অন্যভাবে নিবে, তো সেভাবে আসলে বলতে চাই না। প্রেম হচ্ছে এমন একটা সম্পর্কে আছেন কিনা এখন? আচ্ছা, সম্পর্ক না, সম্পর্কে নেই। আপনি সিঙ্গেল? আমি সিঙ্গেল। আইরিনকে বিয়ে করতে চাইলে কিংবা তার সঙ্গে তার পার্টনার হতে চাইলে তার কি ধরনের যোগ্যতা তাহলে থাকতে হবে? কেমন মানুষ হতে হবে? আচ্ছা, সেটা হচ্ছে যে এটা ওভাবে করে আসলে হয় না, বলেও কখনো হবে না, বা আমি রেডিমেড কোনো কিছু না তো যে আমি কিনে নিয়ে আসবো এগুলো দেখে। বাট তারপর থাকে না ইমাজিনেশনে যে এই মানুষটা এরকম, এক্সপেকটেশনের জায়গা থেকে এভাবেই চিন্তা করি যে যদি পার্টনার হয় খুব ফ্রেন্ডলি হবে,
প্রথমত ফ্রেন্ডলি হবে, উইদাউট জাজমেন্ট আমার সাথে। আমি তার সাথে যেন সব কিছু শেয়ার করে মন খুলে যেন ভালো থাকে। মন খুলে যদি আমি কথা না বলতে পারি, আমি সারাটা জীবন আমি তার সাথে পার করব কিভাবে? ইটস কোয়াইট ইম্পসিবল। তো বন্ধুত্বের জায়গাটা আমার মনে হয় যে খুব দরকার, খুব ভালো বন্ধু হওয়া। ইন্ডাস্ট্রিতে আপনার কখনো বন্ধু হয়েছে কিনা? জীবনের অনেক বড় একটা সময় আসলে পার করেছি ইন্ডাস্ট্রিতে। সেভাবে করে বন্ধুত্ব, খুব কাছের বন্ধু হয়নি, কিন্তু বন্ধু হয়েছে। কাছের বন্ধুত্ব বললে আসলে ওরকম বন্ধুত্ব হয়নি। এখন কিন্তু ইদানিং দেখা যায় যে খুব নিউজ ছড়ায় আশেপাশে, কিছু হলে আর্টিস্টদের নামে মামলা, তাদেরকে হ্যারেস করা, নানান ধরনের নিউজ আমরা দেখতে পাই। এগুলো চোখে পড়ে কিনা এবং এগুলো নিয়ে আপনি আপসেট কিনা? আপসেট না, আমার এখন ওই যে আমি বললাম না, মানুষের সাইকোলজিক্যালি, যদি আমি ফার্স্টে বলবো, যদি এ ধরনের কোনো কিছু ঘটে থাকে তাহলে একটা ডিফারেন্ট ইস্যু। আর যদি না ঘটে থাকে, হ্যারেস করা হয়, তাহলে আসলে এটা খুব পজিটিভলি দেখার কিছু নেই। একটা মানুষকে শুধু শুধু হয়রানির মুখে ফেলে দেওয়াটা, দিন শেষে সবাই মানুষ, সবাই একটু ভালো থাকতে পছন্দ করে, নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করে। কাউকে হয়রানি করাটা মানে মানুষের উচিত না, আসলে কারোরই উচিত না, মানুষ বলবো না, কারোরই উচিত না। আপনার নিজের ফ্যাশন আইকন কে বা কারা, কাদেরকে খুব ফলো করা হয় বাইরের কান্ট্রির? না না না, এরকম এটা আমি বলবোই না, কজ আমার একটা অবয়ব আছে এবং আমার এই ফিজিক অ্যান্ড আমার চেহারা, আমার সব কিছু অবকাঠামোর সাথে আরেকটা মানুষের কখনো মিল থাকবে না, এটাই খুব স্বাভাবিক। আমি কমপ্লিটলি একটা ব্যক্তি সত্তা আলাদা। আমার কাছে মনে হয় যে আমি যেটা ক্যারি করতে পারবো, এই সময় ট্রেন্ড যেটা চলছে, হয়তো একটাই ট্রেন্ড চলে না, 4-5টা ট্রেন্ড চলছে, ওই ট্রেন্ডিংয়ের মধ্যে যেটা আমার কাছে মনে হয় আমার জন্য যেটা সুইটেবল, সেটাকে আমি পিক করি। যেটাকে আমি কমফোর্টেবলি রিপ্রেজেন্ট করতে পারি, সেটাকে আমি পিক করি। মানে যেটাতে আমাকে দেখতে ভালো লাগবে, সেটা আমি পিক করি। এরকমভাবে আসলে ফলোটা করা হয়। কিন্তু স্পেসিফিক যে হ্যাঁ আমি ওনাকেই ফলো করি বা ওনার মতো করে চলার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি বা আউটফিটস পরি, এরকমটা না। নিজের কোনো কাজ বা কোনো দৃশ্য দেখে নিজেই হেসে ফেলেছেন, এমন হয়েছে পরবর্তীতে দেখার সময়? তাহলে ভাবতে হবে, হয়তো হয়েছে এমন কিছু। হ্যাঁ অবশ্যই, এরকম তো এখন তুমি যদি জিজ্ঞেস করো তাহলে আসলে ওইভাবে মনে করে বলতে হবে, তো এই জন্য ভাবছি। কো আর্টিস্ট কাদের সাথে কাজ করতে খুব কমফোর্টেবল ফিল করেন, কেমিস্ট্রিটা খুব ভালো যায়? যাদের সাথে কাজ করেছি সবাই ভীষণ ভালো। এটা ডিপ্লোমেসি না, তারপরেও ডিপ্লোম্যাটিক আনসার দেইনি, তারপরেও বললাম যাদের সাথে কাজ করেছি এখন পর্যন্ত সবাই পার্টিকুলারলি ইন্ডিভিজুয়াল, অ্যান্ড প্রত্যেকের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল। এমন কখনো হয়েছে যে আপনার কো আর্টিস্টরা আপনার কোনো হ্যাবিট নিয়ে বিরক্ত বা একটু পোক করছে, একটু মজা করছে? বিরক্ত না, আমাকে একটু ওই যে থাকে না শুটিং স্পটে, শুটিংয়ের সময় কিন্তু একটু মজা করা হয়, ফান করা হয়। হ্যাঁ, ফান করা হয়। ওটা কোন বিষয়গুলো নিয়ে নাকি এমনি জাস্ট না, আমি এই যে মানে আমাকে হয়তো বা মিমিক্রি করছে বা কিছু একটা করে। আপনি কাউকে মিমিক্রি করতে পারেন কিনা? না, পারলেও বলবেন না এখন, আমি জানি, না হলে আমি হয়তো বলবো করতে ক্যামেরার সামনে। পারলেও ঠিক আছে, আমি বলবো আপনাকে করতে, এই জন্য আপনি বলবেন না। এই যে তোমাকে করে ফেললাম। আচ্ছা, খুব সুন্দর হেডলাইন পেয়েছি আমরা। ইদানিং কিন্তু অনেক সময় ক্যামেরার সামনে আমরা দেখতে পারি অনেক আর্টিস্টের যে 3 লক্ষ টাকার ঘড়ি পরে আছেন, 5 লক্ষ টাকার জুয়েলারি পরে আছেন। আপনার কাছে কেমন লাগে জিনিসটা দেখতে? কেমন লাগে দেখতে? ভালোই তো লাগে। ভালো লাগে আসলে? ভালোই লাগে। দামি কোনো কিছু আমরা দেখতে পছন্দ করি না, যেমন রোলস রয়েস আমার কেনার সামর্থ্য নেই, কিন্তু আমার দেখতে তো ভালো লাগে।
আচ্ছা, আপনার উত্তর পেয়ে গিয়েছি। এবার আমরা একটা র্যাপিড ফায়ার করবো আপনার সাথে, Okay. ছোট্ট করে, তারপর আপনার ছুটি। ওকে। আচ্ছা, ওয়েস্টার্ন নাকি শাড়ি? শাড়ি। শাড়ি। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম? ফেসবুক। ফেসবুক। নিজের সিনেমা নাকি অন্যদের সিনেমা? বোথ। বোথ। পুরোনো দিনের গান নাকি এই সময়ের গান? বোথ। হ্যাঁ। একটা উত্তর পাচ্ছি না। আপনার সবচাইতে বড় কনফিডেন্ট কোনটা বা শক্তি কোনটা? আমার হার্ডওয়ার্কিং অ্যান্ড মাই অনেস্টি। ওকে, আর আপনার দুর্বলতা? আমি খুবই সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। নিজেকে নিয়ে একটা গুজব যেটা মানে দেখে আপনি নিজেই অনেক হেসেছিলেন? দেখেছি আমার আমি অনেক কারোর মানে কোটিপতি আর কি, অনেক টাকা, অনেক টাকা, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছু। এটা একটা জায়গায় দেখেছিলাম, দেখে আমার ভীষণ হাসি পেয়েছিল। ওকে, ফিল্মকে একটা শব্দে বা আমাদের ইন্ডাস্ট্রিকে একটা শব্দে বর্ণনা করতে বলা হলে কি করবেন? ভালোবাসার জায়গা। সকাল নাকি রাত? ইউ আর এ মর্নিং পারসন। হ্যাঁ। চা নাকি কফি? চা। চা। পাহাড় নাকি সমুদ্র? দুইটাই। হ্যাঁ, দুইটাই। কারণ যখন কষ্ট পাই তখন আমার পাহাড় ট্রেকিং করতে ভীষণ ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ, আমি যখন খুব ইয়া থাকি, হ্যাঁ, তখন আমার ট্রেকিং করতে ভীষণ ভালো লাগে। আর যখন খুব উপভোগ করার মতো, আনন্দ উপভোগ করার মতো, তখন বিচে বসে একটু সূর্য ডোবা, একটু মজা, হাসি ঠাট্টা, এগুলো। প্রিয় খাবার দেশি নাকি বিদেশি? দেশি। দেশি। বৃষ্টি নাকি রোদ? অবভিয়াসলি বৃষ্টি। বৃষ্টি। শপিং নাকি মুভি দেখা? মুডের উপর নির্ভর করছে। ওকে, ফোন কল নাকি টেক্সট? ফোন কলস। নায়ক হিসেবে আপনার প্রিয় কো অ্যাক্টর কে? ডেফিনেটলি আরফিন শুভ বলবো, বিকজ অফ আমার ফার্স্ট প্রথম মুভির হিরো। কমেডি নাকি অ্যাকশন, নিজের কোন কাজ করতে ভালো লাগবে বেশি? দুটেই। শুটিং নাকি ডাবিং? শুটিং নাকি ডাবিং বলতে মানে কোনটা বেশি উপভোগ করেন? শুটিং। আচ্ছা, আপনার কাছে নিজের স্বপ্নের কোনো চরিত্র আছে কিনা? না, স্বপ্নের চরিত্র হয় না আসলে। হ্যাঁ, স্বপ্নে তো আসলে অনেক চরিত্র, অনেক কিছু। যখনই কোনো ক্যারেক্টার পড়ি মনে হয় বা দেখি মনে হয় যে এই ক্যারেক্টারগুলো করব, এরকম স্পেসিফিক বলাটা খুব টাফ। তবে যখন যেটা ভালো লাগে ওটাই মনে হয় যে এরকম কিছু একটা করা দরকার। এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারের সবচাইতে স্মরণীয় মুহূর্ত কোনটা? ক্যারিয়ারের আমার ফার্স্ট মুভি রিলিজ, অ্যান্ড হচ্ছে প্রথম দিন সিনেমা হলে সকলের সাথে সিনেমা দেখার মুহূর্ত, এবং ওটা আসলে আমি ভুলতে পারবো না। আইরিন কি কখনো পলিটিক্সে আসবে কিনা? সেটা সময়ের উপর নির্ভর করে। তার মানে না, হ্যাঁ কিছুই বলছে না, হলেও হতে পারে। হ্যাঁ, হলেও হতে পারে। তবে আমি যে জিনিসটা পারি সেটা হচ্ছে অভিনয়। আমি এটাকে আসলে ভালোবাসি, এই জায়গাতেই থাকতে চাই, আরোপিতভাবে কোনো কিছু জীবনের সঙ্গে জড়াতে চাই না। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার গেস্ট হওয়ার জন্য। অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, আবারও দেখা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর আড্ডা দিলাম, কখন যে সময় পার হয়ে গেল বুঝতে পারিনি। আর অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আয়না টিমকে, ধন্যবাদ জানাতে চাই ইটিভি এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে এবং আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে নিয়ে এসছে। আর অবভিয়াসলি যারা এতক্ষণ আমাদের প্রোগ্রামের সঙ্গে ছিলেন, দেখেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ আইরিন আপু, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়নার আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবারও দেখা হয়ে যাবে একই সময়ে আপনাদের প্রিয় কোনো গেস্টকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশে টেলিভিশনের সাথেই থাকুন।